বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা রয়েছে এখনও। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা, বাংলাদেশেও সংক্রমণ চলছে। করোনার এসব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে আমি শামসুজ্জোহা। দেশে করোনা সংক্রমণের ১৭৫তম দিন ছিল শনিবার। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। করোনা এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪,২০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টা ৯২টি ল্যাবে ১১,৬৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে, যাতে নতুন শনাক্ত হয়েছেন ২,১৩১ জন রোগী। শনাক্তের হার প্রায় ১৮.২৩%। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩,০৮,৯২৫ জন। সবশেষ প্রাণ হারানো ৩২ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০২৭ জন। এ যাবৎ সুস্থ ১,৯৮,৮৬৩ জন। ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে বাস, নেওয়া যাবে সিট প্রতি যাত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভায় জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বাড়তি ভাড়া উঠে যাওয়ায় খুশি যাত্রীরা, তবে অনেকের আশঙ্কা এতে বাড়বে করোনা ঝুঁকি। যদিও পরিবহন মালিকরা বলছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার কোনো ঘাটতি হবে না। সুনির্দিষ্ট ঔষধ না থাকায় করোনা থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মানা। ৩ ফিট দূরত্ব নিশ্চিতে গণপরিবহনে অর্ধেক যাত্রী তোলার সিদ্ধান্ত ছিল সরকারের। এই যুক্তিতে বাড়ানো হয় ভাড়া, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এ অবস্থায় ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়া ও নিয়মে ফিরে যাচ্ছে গণপরিবহন। আগামী ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক সহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শতভাগ যাত্রী নিলেও যানবাহন জীবাণুমুক্ত করার শর্ত দেওয়া হয়েছে। সে নিয়ম চালু আছে এখনও, তবে মানছে না অনেকেই। আবার তরল ছিটালেও জীবাণুনাশকের মান নিয়ে প্রশ্ন আছে। বাস মালিকরা জানালেন, ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মানা হবে। বাসের বেলায় এখন বেশি ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল, এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী মহোদয় যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সাথে আমরা একমত পোষণ করি। অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যেগুলো পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো বহাল থাকবে। যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিকদের চাপের কাছে নতি স্বীকার করেছে সরকার। ভাড়া বেড়েছিল তাদের দাবি মেনে, আবার তাদের ইচ্ছাতেই উঠে যাচ্ছে যাত্রী সংখ্যা সীমিতকরণের বিধান। এতে লাভবান হবেন মালিকরা, কিন্তু ভাড়া আগের অবস্থানে ফিরবে এ খবরে খুশি যাত্রীরাও। সেফটি তো বাসের মধ্যে নাই। বলার সময় বলতেছে যে সিঙ্গেল সিট, কিন্তু বসানোর সময় ঠিকই 2 জন বসায়। ভাড়া আগের মতো হইলে তো প্যাসেঞ্জার হয়ে আগের মতোই হইবে গাদাইয়া। তাতে এই আগের এই করোনা আবার চাপ দেবে বেশি। একটা সিটে আগে সবাই এখন এতদিন চলাফেরা করতো, এইভাবে আরো কতদিন রাখা উচিত আর কি। 10 জন নিলে যে তেল, আমার 20 জন নিলে এই তেলে খাইব, তো আমার ডাবলই ভালো। মানুষ ভাড়া দেয় না তো, ওই ভাড়া দেয় না তো। এর আগে গত 31 মে থেকে আন্তজেলা সহ সব বাসের ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা 8,44,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 2,50,00,000-এরও বেশি। নতুন করে আরও প্রায় 500 মানুষের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,86,000-এর বেশি। আক্রান্ত 61 লাখ। প্রায় 1,000 মৃত্যুতে ভারতে প্রাণহানি 63,000 ছাড়িয়েছে। নতুন করে 431 জন মারা গেছে ব্রাজিলে। মোট মৃত্যু 1,20,000। মোট আক্রান্ত 38 লাখেরও বেশি। দর্শক, এবারে আমরা ভারতের করোনা পরিস্থিতি জানবো সরাসরি পশ্চিমবঙ্গ থেকে। আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। ভারতে এই প্রতিনিয়ত সংক্রমণ এবং একই সাথে মৃতের সংখ্যা দুটোই বাড়ছে। তো এই অবস্থায় আসলে কড়াকড়ি বা লকডাউন আর বর্ধিত করা হতে পারে কিনা, বা আর কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে কিনা? ধন্যবাদ জোহা। আপনাকে প্রথমেই বলে রাখি যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে কিন্তু চলবে আনলক 4। এই আনলক 4 আজকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছেন এবং তার কিছু নির্দেশিকা ইতিমধ্যেই তারা দিয়েছেন, গাইডলাইন। আনলক 4-এ
কি খোলা থাকবে কি বন্ধ থাকবে। প্রথমেই বলে রাখি যে 7 তারিখ অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে মেট্রো সিটিগুলোতে যে মেট্রো রেল আছে সেই মেট্রো পরিষেবা শুরু হবে। লোকাল ট্রেন এখনো পর্যন্ত কিন্তু এই আনলক 4-এ কবে চালু করা হবে সেটা কিন্তু বলা হয়নি। পাশাপাশি 14 সেপ্টেম্বর থেকে কিন্তু সংসদে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুই সংসদেই কিন্তু অধিবেশন শুরু হচ্ছে, বর্ষাকালীন অধিবেশন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল এবং দেশের আর্থিক পরিস্থিতি, করোনা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। এছাড়া 21শে সেপ্টেম্বর থেকে হচ্ছে গোটা দেশে রাজনৈতিক সভা সমিতি এগুলো করা যাবে এবং তাতে কেবলমাত্র 100 জন মানুষ কিন্তু অংশগ্রহণ করতে পারবে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। পাশাপাশি আরেকটা জিনিস রাজ্য সরকারগুলিকে কিন্তু ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, সেটা হচ্ছে এই কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অথবা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না। যেটা ধরুন বিহারে সপ্তাহে একদিন করে লকডাউন চলছে, পশ্চিমবঙ্গে কোনো সপ্তাহে একদিন দুদিন করে চলছে, এরকম দিল্লিতেও লকডাউন চলছে, উত্তরপ্রদেশে লকডাউন চলছে। এই লকডাউনে কিন্তু একটা রাশ টানলো কেন্দ্রীয় সরকার যে যখন তখন যে কোনো রাজ্য লকডাউন করতে পারবে না কেন্দ্রীয় সরকারের অনুমতি ব্যতি রেখে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে দেশের যে বিমান, সেই বিমান পরিষেবা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত সঠিক গাইডলাইন দেয়নি কেন্দ্রীয় সরকার। সুকান্ত চট্টোপাধ্যায়, এই বিষয়গুলো আমরা জানলাম। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ভ্যাকসিন ট্রায়াল, যেটি নিয়ে ভারতে বেশ আলোচনা চলছে। এটি আসলে কত দূর এগিয়েছে এখন পর্যন্ত? দেখুন, ভ্যাকসিন প্রস্তুতের ক্ষেত্রে সেরাম ইনস্টিটিউট এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেন এটা কিন্তু প্রথমেই বার করবে তাদের প্রস্তুতির ট্রায়াল রান, সেটা কিন্তু 3rd ফেজে চলছে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এই ওষুধ অর্থাৎ ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে গোড়ার দিকেই কিন্তু এই ভ্যাকসিন মানুষের হাতে তুলে দেওয়া হবে এবং এখনো পর্যন্ত সরকারি যা নির্দেশনামা আছে স্বাস্থ্য মন্ত্রকের, যে বিনামূল্যে সেই ওষুধ তুলে দেওয়া হবে। এর সাথে এই ওষুধ পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু সরবরাহ করার একটা পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এই ভ্যাকসিনের যে ট্রায়াল রান চলছে এবং সেই ট্রায়াল রানের সাকসেসও কিন্তু খুব ভালো এসেছে এখনো পর্যন্ত, যা আইসিএমআর-এর যা রিপোর্ট আছে। এই ভ্যাকসিনের প্রস্তুতের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ক্ষতিকর কিছু দিক আছে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু আইসিএমআর পরিষ্কার কিছু গাইডলাইন দেয়নি। এখন পর্যন্ত বলতে পারেন। আপনাকে ধন্যবাদ সুকান্ত, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক বিস্তারিত জানিয়েছেন আপনি। মহামারী করোনার কারণে এবার হবে না মহরমের তাজিয়া মিছিল, তবে সীমিত পরিসরে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা চলেছে পুরান ঢাকার হোসনে দালানে। শনিবার বিকেল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। আয়োজকরা জানিয়েছেন হোসনে দালান চত্বরের ভেতরে অনুষ্ঠিত হবে তাজিয়া মিছিল। এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রদক্ষিণ করবে মিছিলটি। রোববার সকাল 10টায় হোসনে দালান প্রাঙ্গণে বের করা হবে এই মিছিল। সেখানেই মহরমের মাতম করবেন শিয়া সম্প্রদায়ের মানুষরা। এদিকে আশুরা ঘিরে হোসনে দালান সহ আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এখানে যেটা হয় মিছিল মিটিং যেটা নিয়ে যায় তাজিয়া ভুলতা করা, এগুলো সম্পূর্ণই পালন করা হচ্ছে। আর এখানে মাতাম হতো, সেটা এখন করোনার কারণে যেমন সীমিত করা হয়ে গেছে। প্রত্যেকবার যেরকম মাতাম হয় সেগুলো দেখা হয় না, একটু মিস হয়ে গেছে। সেটা আমাদের মহামারী করোনার কারণে সেটা আমরা মনকে সান্ত্বনা দিয়ে দিছি। তাজিয়ার যে মিছিলটি হতো 400 বছর পুরনো একটা ঐতিহ্য, সেই মিছিলটি এবার করোনার কারণে, এই বিশেষ একটা অবস্থার কারণে নিরুৎসাহিত করেছেন এবং এখানে যারা এখানে নেতৃস্থানীয় লোকজন যারা আছেন তারাও সরকারের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন এবং এবার কোনো তাজিয়া মিছিল হচ্ছে না।
করোনা ভাইরাসের মধ্যে ঐতিহাসিক কারবালা প্রান্তরে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। শনিবার ইরাকের শহরটিতে উপস্থিত হন শিয়া মুসলিমরা। মাতমের মাধ্যমে স্মরণ করেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রতি বছর সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি হয় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তরে, যেখানে যোগ দেন লাখো মানুষ। আশুরা পালিত হচ্ছে ইরানেও। স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা সমুন্নত রাখতে রয়েছেন স্বেচ্ছাসেবীরা। মাতমের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর নজরদারি রয়েছে। কিন্তু মহামারীর কারণে এবার সীমিত পরিসরে পালিত হচ্ছে 10ই মুহররম। এর পাশাপাশি পাকিস্তানের শিয়া অনুসারীরাও দিবসটি পালন করেন। লকডাউন পরবর্তী ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ। মার্চের পর রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে ফ্রান্সের। শীতকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা জার্মান চ্যান্সেলরের। পরিস্থিতি কিছুটা নিরাপদ দাবি করে সেপ্টেম্বরে স্কুল চালুর পরিকল্পনা যুক্তরাজ্যের। এতদিন স্থানীয় সংক্রমণমুক্ত থাকলেও অবরুদ্ধ গাজায় 2 দিন আগে করোনা রোগী শনাক্ত হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে। বহু বছরের ইসরায়েলি অবরোধের সাথে প্রশাসনিক লকডাউনে স্থবির 20 লাখ ফিলিস্তিনির আবাস। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর তথ্য, খাদ্য নিরাপত্তার অভাবে ভুগছে উপত্যকার 2/3 মানুষ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অন্যতম হটস্পট লাতিন আমেরিকায় এখনও লাগামহীন সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপেও। ফ্রান্সের 7,300 নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, যা মার্চের পর সর্বোচ্চ। লকডাউন এড়িয়ে বিস্তার ঠেকাতে চেষ্টা করছে দেশটি। শীতকালে প্রাণহানি আর সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা জার্মান চ্যান্সেলরের। সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে পারে। যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, তাই আগামী শীতে ভাইরাস নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। কোনো কিছুই নিশ্চিত নয়, আমরা কেবল আশঙ্কা অনুযায়ী পরিকল্পনা করতে পারি। ভ্যাকসিন না আসা পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরা হয়তো সম্ভব নয়। মেক্সিকোয় সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও একদিনে প্রাণহানি 6 শতাধিক। হংকং ও ইউরোপের পর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে যুক্তরাষ্ট্রের নেভাদায়। বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে কানাডা। এদিকে যুক্তরাষ্ট্রের পর সেপ্টেম্বরে স্কুল খোলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। পরিস্থিতি তুলনামূলক নিরাপদ বলে দাবি প্রশাসনের। এখন কাজে ফেরা অনেকটাই নিরাপদ। ভাইরাসমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে কর্তৃপক্ষ ও কর্মীদের একসাথে দায়িত্ব নিতে হবে। আবারও লকডাউনের চিন্তা নেই। স্কুলগুলো চালু হওয়া উচিত এখন। ইউরোপের 3 দেশ স্পেন, জার্মানি আর নেদারল্যান্ডসে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। সেপ্টেম্বরে লাতিন দেশ পেরুতে ভ্যাকসিন ট্রায়াল শুরু করবে চীনের সিনোফার্ম ও জনসন। মার্কিন প্রতিষ্ঠান মডার্নার কাছ থেকে 4 কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের বিষয়ে আলোচনা করছে জাপান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দিন যত গড়াচ্ছে স্বাস্থ্যবিধি শিথিল হয়ে পড়ছে সবখানে। বিশেষ করে শ্রমজীবী আর নিম্নবিত্তের মাঝে উদাসীনতা বেশি। স্বাস্থ্যবিধি নিশ্চিতের সরকারি কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে। সরকার আর নাগরিকদের এই অবহেলা নতুন করে ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শাকিল হাসানের রিপোর্ট, ছবি রেজওয়ান বাঁধনের। করোনাকালেও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা নগরবাসীর, কিন্তু ঝুঁকি প্রতিরোধে নেই ন্যূনতম সতর্কতাও। মাস্ক ব্যবহারে এমন উদাসীনতার চিত্র সর্বত্র। অনেকক্ষণ মুখে লাগা রাখাতে আপনার দেখা যায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। যে সময় আমরা রাইড শেয়ার করি তখন মুখটা আপনার ঢাইকা নেই। এখন মানুষের উদাসীনতা চলে আসছে, বা মানুষের জীবন জীবিকার প্রয়োজনেই বেশি করে ঘর থেকে বের হচ্ছে। সবকিছু শিথিল করার জন্য এটা অনেকটাই এটার জন্য দায়ী। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার ডাব বিক্রেতা হোসেন আলীর স্বাস্থ্যবিধি মানতে আপত্তি নেই। তবে তার মতো শ্রমজীবীদের অনেকে আবার করোনাকে খুব একটা পাত্তাও দিচ্ছেন না। কেবল জীবন সংগ্রাম ঘিরেই তাদের ভাবনা। করোনা হিসাব করে তো লাভ নেই, নিজের পেট চলতে হবে, এটাই হিসাব। থমকে যাওয়া জীবনে ফিরেছে গতি, চলছে গণপরিবহন, রাস্তায় বেড়েছে ভিড়, পথ চলতে গায়ে গাও লাগছে। শারীরিক দূরত্ব এখন অলীক কল্পনা, মাস্কও নেই বেশিরভাগের। এ ধরনের প্রবণতা ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা
অসতর্ক হলেও ভাইরাস কিন্তু অসতর্ক নয়। তারা মানুষ থেকে মানুষের সংক্রমণের সুযোগ পেলেই তারা মানুষকে সংক্রমিত করছে। এটা ঝুঁকি অনেক বাড়াচ্ছে। এরকম একটি ঢিলেঢালা অসতর্ক অবস্থার কারণে দেশে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। যদি ব্যাপারটি ঘটে তাহলে একদিকে যেমন জনগণের স্বাস্থ্য এবং জীবন ঝুঁকিতে পড়বে, জাতীয় অর্থনীতিও কিন্তু ঝুঁকিতে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। করোনার সংক্রমণ ৫% নিচে না নামার আগে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরার উপায় নেই। তাই বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের কার্যক্রম বাড়ানোর তাগিদ দিচ্ছেন। স্বাস্থ্যবিধি মাস্ক পরার জন্য মানুষজনকে উদ্বুদ্ধ এবং বাধ্য করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া দরকার। যাদের মৃদুলক্ষণ আছে, মৃদুলক্ষণ থাকুক, তাদের জ্বর থাকুক, তাদেরকে অবশ্যই আইসোলেট করে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। ঝুঁকি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত সঠিক বলেও মনে করছেন তারা। পাশাপাশি আহ্বান জানিয়েছেন ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এই আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। বিএনপি নেতারা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি খালেদা জিয়ার। দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সময় ধরে কারাভোগ করছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তির জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া হলেও লাভ হয়নি খুব একটা। পরবর্তীতে পরিবারের আবেদনে সাজা স্থগিত করে সরকার। গত 25 মার্চ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। 24 সেপ্টেম্বর শেষ হবে সেই স্থগিতের মেয়াদ। এ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় আছেন নেতাকর্মীরা। তবে স্থায়ী মুক্তির জন্য আবারও আবেদন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি আইন মন্ত্রণালয়ে রয়েছে। এটা প্রক্রিয়া তো আমাদের কোর্টের নির্দেশ হয়েছে, করবেন তো অবশ্যই কোর্ট। আমরা আইন মন্ত্রণালয় পাঠিয়েছি। আবেদনে মুক্তির পাশাপাশি খালেদা জিয়ার সুচিকিৎসার উপর জোর দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তারদের পরামর্শ আছে, কিন্তু ডাক্তারদের প্র্যাকটিক্যালি চিকিৎসার বিষয়গুলি কিন্তু তারা এখনো প্রয়োগ করতে পারছেন না। হসপিটালের যে দুর্দশা, সেখানে ওনার মতো একজন বয়স্ক লোক হসপিটালে যাতায়াত এবং পরীক্ষা নিরীক্ষাগুলি নিশ্চিতভাবে করাটাও কিন্তু অনেকটা কষ্টকর। আর ওনার চিকিৎসার ব্যাপারটা একান্তই ওনার সন্তুষ্টির ব্যাপার, ওনার আস্থার ব্যাপার। এখানে রাজনৈতিকভাবে আমাদের সিদ্ধান্ত দিতে হবে না। দেশে থেকেই চিকিৎসা নেয়া এবং বাড়িতে অবস্থানের শর্তেই সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। তবে এবারের আবেদনে তা শিথিলের দাবি জানানো হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। শনিবার রাত 8:45টার দিকে খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় যান তিনি। প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর বেরিয়ে আসেন তিনি। জানান, বিএনপি চেয়ারপারসনের সাথে তার শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই নাজুক, তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তার আইনজীবী। ওনার এই তো শারীরিক তো দুইটা খুব মেজর অসুস্থতা আছেই, এছাড়াও যে ওল্ড এজ যে কমপ্লিকেসি সব কিছু মিলাই চিকিৎসাই করতে পারছে না। এই সিচুয়েশনে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ সরকার তার আবেদন বিবেচনা করবে। কোভিড বা নন কোভিড চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ নেই আগের মতো। কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে কোভিড চিকিৎসার জন্য রোগী এবং স্বজনদের সন্তুষ্টি অর্জন করেছে। নিজস্ব RT-PCR ICU সুবিধা সম্বলিত কোভিড ডেডিকেটেড AMZ হাসপাতালের সেবায় সুস্থ হয়েছেন অনেকেই। কর্তৃপক্ষ বলছেন, যৌক্তিক খরচে সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর তারা। হাসপাতালের বিছানায় চলছে অক্সিজেন, আধখোলা চোখে অপেক্ষার প্রহর গোনা। কোভিড আক্রান্ত অনেকেই সুস্থ হয়েছেন এভাবে। জটিল অবস্থার কারণে কাউকে কাউকে যেতে হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICUতে। রাজধানীর বাড্ডার AMZ হাসপাতালে ICU বেড 10টি, মোট শয্যা 60টি। যা যা করা দরকার সবই 100% আন্তরিকতার সহিত করে। লোকেরা এসে আমার অক্সিমিটার, তারপরে আমার সুগার টেস্টগুলি করছেন। ভালো, আগের চেয়ে যথেষ্ট উন্নত হয়েছে পরিবেশ।
করোনা নিয়ে শঙ্কা আতঙ্ক থাকলেও এখানকার চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোগী সুস্থ হবার হার বেশ ভালো। সব বড় ডাক্তাররা এখানে এসে দেখে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, আমি যথেষ্ট সুস্থ এখন। নার্স থেকে শুরু করে ডাক্তাররা যদি আন্তরিক হয়, আমাদের সেবার মান চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। হাসপাতালটির রয়েছে নিজস্ব ল্যাব, ভেন্টিলেশন সিস্টেম, হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা, বাইপেপ ও সিপ্যাপ সুবিধা। ওনারা যদি সুস্থ হয়ে বাড়িতে যায় সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগে। পেশেন্টকে সর্বোচ্চ সেবা দান করা আমাদের একান্ত কর্তব্য। এর মধ্যে অনেকেই কিন্তু করোনা পজিটিভ হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমাদের এই আইসিইউ সার্ভিস, ফ্লোর সার্ভিস, কেবিন সার্ভিস থেমে থাকে না। নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজটিও নিখুঁতভাবে করা হয় বলে জানান চিকিৎসকরা। প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে একদম পরিবারের সদস্যের মতো। অনেক প্রশংসা করে আমাদের হসপিটালে সবাই, ডক্টর, নার্স, কনসালটেন্ট যারা আছেন সবাই। এএমজেড কর্তৃপক্ষ জানায় তাদের চাওয়া করোনা রোগীর স্বাচ্ছন্দ্য মাথায় রাখা হয় মধ্যবিত্তের সামর্থ্যের বিষয়টিও। এই আন্তরিকতাটা, এই টিমওয়ার্কের প্রধান একটা উপজীব্য। আমরা কখনো কোনো ধরনের প্রফিটের কথা চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি যে এই সার্ভিসটা আমরা এনশিওর করব, আমার পেশেন্টের যে রোগমুক্তি, সেটাই হচ্ছে আমাদের প্রথম উপজীব্য বিষয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 5 মাস পর আবার জমজমাট চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র। করোনা ভীতি থাকলেও মানুষের ঢল দর্শনীয় প্রতিটি স্পটে। ছুটির দিনে ভিড় আরও বেশি, তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অনেকেই। দীর্ঘ 5 মাস পর আবারও ঘুরছে রাইডের চাকা। অনেকটা বন্দি দশা থেকে মুক্তির আনন্দ শিশুদের চোখে মুখে। অনেকদিন পর ঘরের বাইরে প্রকৃতির কাছে গিয়ে শ্বাস ফেলার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। বিনোদন কেন্দ্র খোলার পর ছুটির দিনে তাই উপচে পড়া ভিড় সব বিনোদন কেন্দ্র আর পার্কে। কেউ পরিবার পরিজন, কেউ বন্ধুবান্ধব, আবার কেউ বা শিশুদের নিয়ে হাজির হয়েছেন। তবে করোনা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও কম নয় ঘুরতে আসা মানুষের মাঝে। আমি নৌকায় চড়ছি, ঘোড়ায় চড়ছি, খুব আনন্দ হয়েছে। অনেকদিন পর বাসা থেকে বাইরে হয়েছি করোনার মধ্যে, কিন্তু সচেতন আছি। প্রায় 5-6 মাস পর আজ ছুটির দিন বাচ্চাকে নিয়ে বের হলাম। সামাজিক দূরত্ব বজায় রেখে টিকিট কাটার ব্যবস্থা করেছেন এবং ঢোকার সময় স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন। পর্যটন কেন্দ্রিক ব্যবসাও জমজমাট। ছুটির দিনে দম ফেলার সুযোগ নেই কারো। গত কয়েক মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক ভালো লাগতেছে ব্যবসা করে, আর অনেক মানুষজন পার্ক খুলছে, আমরা আশা করি ব্যবসা করে যেতে পারবো। মোটামুটি মানুষ হচ্ছে। বিনোদন কেন্দ্র ও পার্ক কর্তৃপক্ষের দাবি, সরকার নির্দেশিত 16টি শর্ত মেনেই চলছে কার্যক্রম। সুরক্ষা সামগ্রী ব্যবহার, তাপমাত্রা মাপা, রাইডে নিরাপদ দূরত্ব বজায় রাখা হচ্ছে। প্রত্যেক রাইডের মধ্যে আমরা স্প্রে, মাস্ক দেওয়া হয়েছে দর্শনার্থীদের দেওয়ার জন্য। আমাদের গেটের মধ্যে স্প্রে মেশিন বসানো হয়েছে। আমাদের জনগণকে সচেতন হতে হবে, নিজের সেফটি নিজের কাছে। আসলে বাচ্চাদেরকে এনে আমার নিজের খুব ভালো লাগতেছে। খুলে দেওয়ার পর থেকে চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল বিচ, চিড়িয়াখানা, ফয়েজ লেক সহ সব পর্যটন কেন্দ্রেই ভিড়। লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীর মধ্যেও কর্মজীবী নারীদের একটি বিরাট অংশ যৌন হয়রানির শিকার হয়েছেন। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত 390 জনের তালিকা তৈরি করা হয়েছে। এরপর হয়রানির শিকার 135 জন নারীকে নিয়ে এই জরিপ পরিচালিত হয়। তারা প্রত্যেকেই বলেছেন 8 মার্চ থেকে 30 জুন পর্যন্ত সময়ে নিজ কর্মস্থলে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। তারা এর মধ্যে 41.48% 2 থেকে 3 বার নিগ্রহের শিকার হয়েছেন। প্রায় 9% ক্ষেত্রে এই সংখ্যা 6 থেকে 12 বার পর্যন্ত। প্রায় 42% নারীর মত করোনাকালীন সময়ে আর্থিক এবং সামাজিক দুর্বলতার সুযোগে এসব নির্যাতনের ঘটনা ঘটেছে। যে আইনটা এসছে বা আমরা যে আইনটা পাশ করার জন্য চিন্তা করছি, সেটাকে আমরা কতটুকু এক্সিকিউট করতে পারবো? ইফ দ্য অ্যাওয়ারনেস আমরা বাড়াতে হবে না, অ্যাওয়ারনেস বাড়াতে হলে পরে এটা সরকারের একার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এখানে সমন্বিত প্রয়াসের প্রয়োজন আছে। জিও এবং এনজিও মিলে যদি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কিন্তু এই যৌন হয়রানি, শিশুদেরকে হয়রানি একেবারে নির্মূল করা কোনোদিনই সম্ভব হবে না।
অনুশীলনে কোচিং স্টাফদের যোগ দেওয়ার অপেক্ষায় আছেন পেসার আল আমিন। রাসেল ডোমিঙ্গোরা কাজে যোগ দিলে আরও ভালো ফল আসবে ব্যক্তিগত অনুশীলনেও বিশ্বাস তার। দলগত অনুশীলন শুরু না হলেও মিরপুরের ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন রিয়াদ তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বরের শেষে। দ্রুতই যোগ দেবেন ফিজিও এবং ট্রেনার। আর ক্যাম্প শুরুর আগে আসার কথা হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, আর সেই অপেক্ষায় আছেন আল আমিন সহ ক্রিকেটাররা। নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে। তো সামনে থেকে আমরা আশা করতেছি আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো এবং আরো ভালোভাবে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় নতুন করে 88 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও 2 জন। চট্টগ্রামের 7টি ল্যাবে গেল 24 ঘন্টায় 856 জনের নমুনা পরীক্ষায় 88 জনের রেজাল্ট পজিটিভ আসে। এই নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16,954 জনে। এ পর্যন্ত মারা গেছেন 269 জন। বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন 130 জন। আগামী মাসের দ্বিতীয় দফায় চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য 3,500 টাকার যে মূল্য নির্ধারিত ছিল পুনর্নির্ধারিত হয়ে 1,500 টাকা করা হয়েছে। যে কোনো সন্দেহভাজন বা লক্ষণযুক্ত মানুষকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা নমুনা পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন কেন্দ্রে যোগাযোগ করুন। কক্সবাজারের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং কক্সবাজার কোভিড-19 প্রতিরোধ এবং ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক হেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। নো মাস্ক নো সার্ভিস নীতিতে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানান হেলাল উদ্দিন আহমেদ। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার আমরা যাচ্ছি অন্যান্য কয়েকটি প্রসঙ্গে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষী নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ, নিজামুদ্দিনকে রিমান্ডের জন্য হেফাজতে নিয়েছে র্যাব। শনিবার বেলা 11টার দিকে তাদের কক্সবাজার কারাগার থেকে বের করা হয়। 11:30টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নেওয়া হয় র্যাবের কার্যালয়ে। গত 25শে আগস্ট দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড হয় তাদের। প্রথম দফায় 7 দিনের রিমান্ড হয়েছিল। 3 আসামি টেকনাফের মারিশ বুনিয়ার বাসিন্দা। পুলিশের মামলার এজাহারে বলা হয়, এই 3 জন সিনহা এবং সিফাতকে ডাকাত মনে করে পুলিশে সংবাদ দিয়েছিল। এদিকে শনিবার দুপুরে নীলিমা রিসোর্ট পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম। পরে তিনি শিপ্রার বিরুদ্ধে পুলিশের করা মামলার সাক্ষীদের সাথে কথা বলেন। সিসিটিভির ফুটেজ দেখে সোহাগ হত্যার সঙ্গে জড়িত 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের চেষ্টার কথা বললেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় হতাশ পরিবার। একই সাথে এলাকাবাসীর দাবি, সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে। রাজধানীর উত্তরখানে ছুরিকাঘাতে নিহত এইচএসসি পরীক্ষার্থী সোহাগ আহমেদের পরিবারে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে পাগল প্রায় মা বাবা। খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইয়ের ডিফেন্সে চাকরি নিবে। আমি বিচার চাই, আমি আর কিছু চাই না। স্থানীয়রা বলছেন, সোহাগ হত্যায় জড়িত হৃদয় ও তার সাঙ্গপাঙ্গরা উত্তরায় কিশোর আদনান কবির হত্যার সঙ্গেও জড়িত। কিশোর গ্যাংদের বিরুদ্ধে অব্যাহত পুলিশি অভিযানে হৃদয় বাহিনী উত্তরখানে এসে অপরাধ কর্ম করে আসছিল। এক একজন বড় ভাইয়ের সাপোর্টে ওরা আমাদের এলাকায় বিভিন্ন সময় আইসা বিভিন্ন উৎপাত করে। অনেকে দেখা যেতেছে উশৃঙ্খলতার মাধ্যমে আমাদের সবসময় আতঙ্কে রাখে এলাকায়। ওরা নেশা আসক্ত হইয়া এই জিনিসটা কেউ একটা কিছু বললে, হ্যাঁ আমার বললো কেন, এই লেগে মারধর করে। সবসময় ওদের সাথে ছুরি চাপাটি এগুলো থাকেই ওদের সাথে। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয় বাহিনীর 6 সদস্য কলেজ ছাত্র সোহাগকে হত্যা করে। এ ঘটনায় সোহাগের বাবা উত্তরখান থানায় মামলা করেন। সিসিটিভির ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত 6 জনকে শনাক্তও করেছে পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
খুলনায় স্কুল ছাত্রী লামিয়ার পায়ে গুলিবিদ্ধ হবার ২৪ ঘন্টা পেরিয়ে গেল, অস্ত্রোপচার করা যায়নি। কখন নাগাদ হবে সেটিও নিশ্চিত নয়। গুলি উরুর মাংসপেশি ভেদ করে হাড়ে বিদ্ধ হয়, পরিস্থিতি জটিল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঠিকাদার ইউসুফ আলী দাবি করেছেন তার নয়, লামিয়া আহত হয়েছে চাঁদা চাইতে আসা ৪ যুবকের ছোড়া গুলিতে। এ ঘটনায় সদর থানায় জিডিও করেছেন তিনি। তবে পুলিশ গতকালই বলেছিল ইউসুফের গুলিই লেগেছে শিশুটির পায়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বিছানায় ব্যথায় কাতর নগরীর ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া। সকাল থেকে চিকিৎসকরা তাকে কয়েকবার দেখেও যান, কিন্তু অস্ত্রোপচার করে গুলি বের করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। চিকিৎসকরা জানান লামিয়ার উরুর হাড়ে বিদ্ধ হয়েছে গুলিটি, সেখানে ধরে চির। তাই সার্জারি আর অর্থোপেডিক্স বিভাগ যৌথ মেডিকেল টিম গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। বাম পায়ের ফিমারের নেকে একটা গুলি আটকে আছে, আর এবং নেকের যে ট্রোকনটা গেটার ট্রোকনটারে ফ্র্যাকচার আছে। ঠিক আছে, আমরা অর্থোপেডিক্সের ওপিনিয়নের জন্য পাঠাইছি। ওই ওপিনিয়নটা আসলে আমরা পরবর্তী ডিসিশন নিতে পারবো, তবে গুলিটা তার বের করা লাগবে। আপাতত লামিয়ার সুস্থতার দিকেই নজর দিচ্ছে পরিবার। এখনও মামলা করার সিদ্ধান্ত নেয়নি তারা। গুলিটা যদি বের করে দূরত্ব হয় তাহলে আমাদের ভাগ্নিটা একটু সুস্থ হবে। এখনও তার শুধু ওই ট্রিটমেন্ট চলতেছে, অপারেশন যে হবে এটাই আমি পাই নাই। এদিকে যার গুলিতে লামিয়া আহত হবার কথা বলা হচ্ছে, সেই ঠিকাদার ইউসুফ আলীর দাবি ভিন্ন। তিনি বলছেন যে ৪ যুবক তার কাছে চাঁদা নিতে এসেছিল, পালিয়ে যাওয়ার সময় তাদের ছোড়া গুলি বিদ্ধ হয় লামিয়ার শরীরে। যদিও প্রাথমিক অনুসন্ধান শেষে গুলিটি ঠিকাদার ইউসুফের ছোড়াই বলে ধারণা করছে পুলিশ। আমি মানে আগে ভাবতেছি যে আমার দিকে আবার গুলি করে দেয় কিনা, তো আমি এরম করে দেখি ওরা করছে। তখন আমি আগে এসে ওইখানে একটা ফায়ার করছি, আর নিচে নেমে আরেকটা ফায়ার করছি। তো নিচে যেটা ফায়ার করছি এখন সেইটা আমার নাকি ওরা যেটা ফায়ার করতে করতে গেছে সেইটা ওই মেয়েটার লাগছে সেটা আমি জানি না। উনি পরে বলেছে, উনি মামলা বলেছে আর কি। হ্যাঁ, আমি আসলে ওইটা ছিল না, ওনার ঋষি এটা হয়েছে আর কি, আত্মরক্ষার্থে ছুড়েছে। এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নগরীর দোলখোলা এলাকায় সন্ত্রাসীরা এক কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তা গিয়ে লাগে শিপ্রা কুণ্ডু নামের এক গৃহবধূর গায়ে। পরে মারা যান তিনি। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে হাসিনুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার ফুফাতো ভাই। পুলিশ এবং স্থানীয়রা জানায় সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন হাসিনুর। পদ্মা নদীর তীর দিয়ে হাঁটার সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মুজিবুর বয়তি নামে এক ব্যক্তিকে আটক করে। ২০১৯ সালে মুজিবুরের ৭ম শ্রেণী পড়ুয়া ছেলে আনোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করে কয়েকজন সহপাঠী। এ ঘটনায় মামলাও হয়। অভিযোগ, এমপির ফুফাতো ভাই হাসিনুর সে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছিলেন। তখন থেকেই হাসিনুরের উপর ক্ষিপ্ত ছিলেন মুজিবুর। আমরা তাকে বাড়ি থেকে গামছা গেঞ্জি, আমাদের গায়ের গেঞ্জি খুলে আমরা তাকে বেঁধে হাসপাতালে নিয়ে গেছি। ডাক দিয়েছে, সাংবাদিক তুলে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে নিয়ে আসার পর শুনছি মারা গেছে। ২০১৯ সালে তার এক ছেলেকে হত্যা করা হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে সে প্রতিশোধ নিয়েছে কিনা এটা আসলে তদন্তের বিষয়। কারণ যাকে হত্যা করা হয়েছে সে তো আর ওই মামলার আসামি তখন ছিল না। সো এটা আসলে তদন্তের ব্যাপার, তদন্তেই দেখা যাবে যে আসলে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। বিদায় কথা সাহিত্যিক সাংবাদিক রাহাত খান। ৩ দফা জানাজা এবং শ্রদ্ধাঞ্জলি শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি তুল্য এই সম্পাদক। জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবে শেষবারের মতো নিথর দেহে আসলেন সাংবাদিক ও ২১শে পদকজয়ী কথা সাহিত্যিক রাহাত খান। নামাজে জানা যায় শরীক হন শীর্ষস্থানীয় সাংবাদিকরা। এ সময় তাঁর জীবন ও কর্ম নিয়ে মূল্যায়ন করেন তারা। সকলের জন্য আপনারা দোয়া করবেন, আর যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাহাত ভাই আমাদের মাঝে বাংলা সাহিত্যে বেঁচে থাকুক, এটি সবাই কামনা করি। আর আবারও বাংলা একাডেমির পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সাহিত্যের সাংবাদিকতার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে
একটা বিরাট শূন্যতা বাংলাদেশের কথা সাহিত্যে, সাংবাদিকতায় সৃষ্টি হয়েছে। আমরা যারা তার উত্তরসূরি, নিশ্চয়ই আমরা তাকে দীর্ঘদিন মনে রাখব। এরপর জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিকদের বেশ কটি সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানান বরেণ্য এই ব্যক্তিত্বকে। বাংলাদেশ আওয়ামী লীগ ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা আলাদা শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজীবন প্রগতির পক্ষে, আজীবন বঙ্গবন্ধুর পক্ষে তিনি কথা বলেছেন, কলম ধরেছেন। তার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয়। এই সম্পাদক হয়ে সিনিয়র হওয়ার পরে আবার বেকারত্ব জীবন, আবার পরিচয়হীন জীবন, রাহাত খানের জীবনে কিন্তু সেটি ঘটেছে। সারা জীবন সাংবাদিকতা করেছেন, এই পেশা কখনো ছাড়েননি। ব্যক্তিগত জীবনে তিনি অমায়িক ছিলেন। এরপর মরদেহ নেওয়া হয় রাহাত খানের কর্মস্থল দৈনিক প্রতিদিনের সংবাদের কার্যালয়ে। সেখানে জানা যায় শরীক হন রাহাত খানের সহকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় সেখানেও। বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। নুরুল সরকার, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যে এক অভাবনীয় প্রতিবাদ দেখল রাজধানীবাসী। ঢাকা থেকে বেওয়ারিশ কুকুর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে পশুপ্রেমীরা। এর অংশ হিসেবে ধানমন্ডিতে দেওয়াল চিত্রের আয়োজন করে তারা। কুকুরদের স্থানান্তর না করে তাদের বন্ধ্যাত্বকরণ এবং জলাতঙ্ক টিকার ব্যবস্থা করলে শহরে ভারসাম্যপূর্ণ পরিবেশের তৈরি হবে বলে জানান পশুপ্রেমীরা। প্রভুভক্ত কুকুরকে শহর থেকে তাড়িয়ে দেবার আয়োজন চলছে। এমন আয়োজনের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদেরই কার্যক্রম দেখছিল কুকুরটি। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ৩০,০০০ কুকুর শহরের বাইরে নিয়ে যাবার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ধানমন্ডির ৭ মসজিদ রোডে চলছে প্রতিবাদী দেয়াল চিত্র। এই ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা তাদের অন্যরকম থাকতো, তাহলে হয়তোবা আজকে আমাদেরকে এই দেওয়ালে ছবি এঁকে প্রতিবাদটা করতে হতো না। ঢাকা শহর থেকে এদের সরাই লাভটা কোথায়? অন্যান্য যে প্রাণী যেগুলো হার্মফুল যে অ্যানিমালসগুলো আছে সেগুলোকে কুকুরের মাধ্যমে কিন্তু কন্ট্রোল হয়, লাইক তখন ইঁদুরের একটা প্রকোপ কিন্তু বেড়ে যেতে পারে মানে আমাদের শহরে। আয়োজকদের দাবি, অসহায় প্রাণীদের উপর এমন অমানবিক সিদ্ধান্ত নতুন কিছু নয়। যান্ত্রিক নগরীতে সকল প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে, এমন বিষয়ে কর্তৃপক্ষকে জানান দিতেই এই আয়োজন। পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই আয়োজনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রপার জলাতঙ্ক বা বন্ধ্যাত্ব এগুলোর যে কর্মসূচিগুলো আছে সেগুলো না করে তারা যদি মনে করে যে যথাযথভাবে তারা তাদেরকে নিধন করবে বা অন্য কোথায় পাঠিয়ে দেবে, সেটা আসলে একেবারেই কাম্য নয় এবং সেটার সাথে সেটার জন্য প্রতিবাদ আমি নিজে পার্সোনালি জানাচ্ছি। পরিবেশ ও শহর রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই অসহায় প্রাণীদের স্থানান্তর না করে বিকল্প চিন্তা করতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান ছিল সকলের। 1 রাউন্ড টিকা সমস্ত বাংলাদেশে দেওয়া হয়েছে প্রায় 70% কুকুরকে। তো আমরা যদি এই টিকা পাওয়া কুকুরগুলোকে মেরে ফেলি বা অপসারণ করি তাহলে কিন্তু সরকারের এই প্রকল্পটাই ব্যাহত হয়ে যাবে। এই জন্য এক প্রশাসনের সাথে আরেক প্রশাসনের, স্বাস্থ্য অধিদপ্তরের যদি সমন্বয় না থাকে তাহলে আমাদের এই সমস্ত শ্রম, প্রাণীপ্রেমীদের শ্রম, স্বাস্থ্য অধিদপ্তরের যে শ্রম, টিকা দিলাম আমরা, এই সব কিছুই কিন্তু ব্যর্থ প্রমাণিত হবে। নিজ এলাকায় প্রহরীর দায়িত্ব পালন করে যাওয়া শহরের এসব কুকুরদের ভালোবাসা আর খাবারের ব্যবস্থা করা গেলে রাজধানী ঢাকা প্রাণীবান্ধব শহর হিসেবে পরিচিতি পাবে বলে আশা পশুপ্রেমীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। করোনা মহামারীতে যখন অনেকেই চুল কাটাতে সেলুনে যেতে না পেরে দুশ্চিন্তায়, সেখানে ভিয়েতনামের এক ব্যক্তি চুল কাটেন না 80 বছর। লম্বায় 16 ফুট তার চুল। মূলত ধর্মীয় বিশ্বাস চুল না কাটার কারণ। চুল না বলে দড়ি বললেও চলে। 8 দশক হয়ে গেছে এ চুলে কাঁচির ব্যবহার হয়নি। মেকং ডেল্টা এলাকার বাসিন্দা গুয়েফান চিয়েন, যার দাবি কিশোর বয়সে পাওয়া দৈববাণী মেনেই চুল কাটেন না তিনি। আগে কিছুটা যত্ন আত্তিক করলেও 20 বছর বয়স থেকে বন্ধ চিরুনি, তেল, শ্যাম্পু ব্যবহার। দেখুন, আমি ধর্মে বিশ্বাসী। আমি 9টি শক্তি ও 7 জন দেবতার পূজা করি, যাদের শিক্ষা হলো বাবা মা যেভাবে তোমার শরীর পৃথিবীতে এনেছে সেভাবেই থাকতে দাও। যখন থেকে নিজে বুঝতে শুরু করেছি তখন থেকেই চুল কাটিনি।
ভ্যানচিয়েনের লম্বা চুল সামলাতে সাহায্য করেন তার ৬২ বছর বয়সী ছেলে। বাবার বিশ্বাসের প্রতি যার রয়েছে পূর্ণ সমর্থন। সবার মতোই কালো ও শক্ত চুল ছিল বাবার, কিন্তু ঐশ্বরিক নির্দেশনায় চুলে জট ধরে গেছে। আমি জানি বাবার চুল যেদিন কাটা হবে বা যেদিন চুল পড়ে যাবে সেদিনই তিনি মারা যাবেন। খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু পুরো বিষয়টি ভীতিকর। দুয়া নামে একটি বিশ্বাসের অনুসারী ভ্যানচিয়েন, যেখানে জন্মগতভাবে পাওয়া শরীরে কোনো পরিবর্তন আনতে মানা রয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এর সঙ্গে শেষ করছি আজকের করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।